আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ। মহসিন আপু গত ক্লাসে ছিলেন না, আপনি জি সুস্থ? আপু, আমি দুঃখিত, আমার নেট ছিল না, এই কারণে আমি ক্লাসে থাকতে পারি নাই। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে হচ্ছে মোবাইলে ডাটা ভরে রাখবেন আর কি, ওয়াইফাই ঝামেলা হইলে ডাটা দিয়ে ক্লাস করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের পঞ্চম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপু, তাহলে বলেন তো আমাদের গত ক্লাসের পড়া কি ছিল? গত ক্লাসের পড়া ছিল আপু ওই যে 11, 12, 13, 14, 15 যে আর কি মাখরাজ। 11 থেকে 17 পর্যন্ত মার্কস ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল। আর হচ্ছে আমরা ওই যে মানে স্থান ভেদে যে এইগুলো আমরা পড়ি শব্দের শুরু মধ্য শেষ, এইগুলাও আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এবং সেই সাথে মানে শব্দের মধ্যে থেকে হরফ সৃষ্টি করা, এটা মিউট। মনে করা ছিল। অনুশীলন নাম্বার 2 শেষ হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে ঠিক আছে, পড়া দিয়ে করে সময় ক্ষেপণ না করে আপনি আপু আপনাকে দিয়ে শুরু করি। আপু বলেন দেখি যে ওয়াও বা মিম এর মাখরাজটা কি? ঠোঁট থেকে, দুই ঠোঁট। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আমি বলছি ওয়াও বা মিম এই মাখরাজটা দুইটা ঠোঁট থেকে, দুই ঠোঁট থেকে এই মাখরাজটা উচ্চারিত হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আহ দেখতেছি। হুমায়রা হুমায়রা ফাইরুজ হুমায়রা আপু, আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু আপু, তারপরে আপনি বলেন দেখি। হ্যাঁ আপু, এই এই শব্দটার হরফগুলো বলেন তো। আলিফ, নুন, নুন। ইয়া, আপু ইয়া কোথায়? মিম। সরি সরি আপু, আমি আর একবার বলি, হ্যাঁ। জি। আমি আসলে খেয়াল করতে পারছি। আলিফ, আচ্ছা এখানে আলিফ বলেন। নুন, হামজাটা বন্ধ করবেন, হ্যাঁ। হামজা, হ্যাঁ হামজা। হামজা, নুন, আইন, মিম, ত, আপু এটা তো হবে না। তা, তা, আচ্ছা তারপরে এটা বলেন। সিন, হ্যাঁ, হ্যাঁ টান হবে। মিম, সিন হ্যাঁ মিম। সিন, হা, মিম। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা হচ্ছে আজকে কোরআন শিক্ষা কোর্সে 5 নম্বর ক্লাস না, এটা হচ্ছে ষষ্ঠ ক্লাস। আমি এটা একটু ভুল বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের ষষ্ঠ ক্লাস। তারপরে ঠিক আছে আপনি যাবো, আপনার পড়া নেওয়া হলো, ধন্যবাদ। তারপরে এখন পড়া বলবেন হচ্ছে কে বলবেন বলুন তো? আমি বলবো। রাফাত ফাইরুজ আপু। হ্যাঁ আপু আপনি বলেন দেখি, আপনি বলেন যে ফা কোথা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সানিয়া ফারজানা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলেন ফা কোথা থেকে উচ্চারণ হয়? আপু বুঝিনি। আপু ফা হরফটা কোন মাখরাজ থেকে আসে? স্যার, ফা ফা, হ্যাঁ আপু ফা। জিব্বার আগা আর আমার কথা শোনা যায় না? আমি তো দুইটা বলতেছিলাম দাঁতের আপু। মাঝখানের স্যার, দুই দাঁতের মাঝখানের জায়গা থেকে সাটা হয়। জিব্বার আগা আর দুই দাঁতের মাঝখান। আপু সা না ফা, ফা, ফা। আপু আপনি ফা। তো আমার পড়া ধরতেছিলেন। আপু ফাইরুজ আপু, আপনি তো এতক্ষণ কি ফা। আনমিউট করা ফা। ছিল কেন? আমি তো আমার একাই মিউট হয়ে গেছিল, আমি মিউট করি নাই তো। কি জানি আপু, মিউট ফা হয়েছিল দেখে অন্য ঠোঁট। কাউকে ধরলাম হ্যাঁ, আমি তো আপনাদের পরে। বলতেছিলাম, পরে কথা শুনতেছিলাম না, পরে দেখলাম যে মিউট হয়ে গেছে। একাই ক্যামেরা অন হয়ে গেছিল, একাই মিউট অফ হয়ে যায়, অন হয়ে তাহলে আপু গেছিল। একটু 1 মিনিট ওয়েট করেন, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা সানিয়া আপু, আচ্ছা। আপনি হচ্ছে ফা এর মাখরাজ না, এই যে আছে না ফা কফ, ওই ফা এর মাখরাজটা বলেন। ফা হচ্ছে উপরের দাঁতের আগা, ঠোঁট টেস করা হয়। নিচের ঠোঁটের ফা। থেকে উপরে দাঁতের আগাকে স্পর্শ নিচে, করে। হ্যাঁ নিচে। হ্যাঁ উচ্চারণটা করেন তো আপু। ফা। ফা। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপর আপু বলেন হচ্ছে এটা বলেন। হ্যাঁ সানিয়া আপু আপনিও মিউট হয়ে গেছেন। আহ আচ্ছা, ফাইরুজ আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আপু আপনি এই শব্দটা বলেন তো, কি কি হরফ আছে এখানে? কোনটা কোনটা? এখানে আইন, সদ, আলিফ, ইয়া। মাশাআল্লাহ, তারপরে? আইন, লাম, মিম হলো। আইন, এটা কয়েকবার লাম, দেখেন, প্রথমটা। ও। তো ওটা হলো, এটা হলো ইয়া, ওই যে সদ, লাম, হ্যাঁ। মাশাআল্লাহ। আপু বলেন তো, মাদের হরফ কোথা থেকে উচ্চারণ হয়? মাদ কোথা হ্যাঁ, থেকে, আমাদের মাখরাজের মধ্যে একটা ছিল যে মাদ উচ্চারণ হয়, কোথা থেকে উচ্চারণ হয়, মুখের কোন জায়গা থেকে? মাদের হরফ উচ্চারণ হয় হলো আপা বলি আচ্ছা, মাদের হরফ উচ্চারণ হয় 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা থেকে। ও, মনে করছি। মুখের খালি জায়গা থেকে। আচ্ছা আপু ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর বাস। সানিয়া আপু আপু, কেমন শুনতে পাচ্ছেন? জি আপু, আমি আসলে লুকাই ক্লাস করতেছি আব্বু আম্মুর থেকে। আপু চলে আসছিল তাই আমি মিউট হয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আপু ওই যে আমার এটা বলে, সানিয়া আপু লুকায় কাজ করতেছেন মানে বিষয়টা বুঝলাম না। আসলে আমার এক্সাম তো কালকে, আমি দেরি দেখে আমি এগুলো ক্লাস করতেছি, তাহলে বকা দিবে ও আব্বু। আচ্ছা আচ্ছা। আপু তাহলে আপনি পড়া দিয়ে আপনি চলে যান। পরে হচ্ছে কি পড়া আমি সামনে দিচ্ছি, ওটা আপনি পরে এক্সামের পরে, কালকে তো ফ্রি আছেন,
তারপর হচ্ছে কালকে দেখে নিয়ে আসলে এক্সাম। আচ্ছা এখন হ্যাঁ, এখন আপনি পড়াটা দিবেন, শেষ করে আপনি চলে যান, অসুবিধা নেই। আচ্ছা আপু, এটা বলেন দেখি। সা না না আপু, সা কেন? এই যে দেখছেন, এটা হচ্ছে এই যে, সিন হ্যাঁ শিন শিন। সরি সিন কন্টিনিউ জিম মধ্যরাত আইন মাশাআল্লাহ, তারপরে ওইটাতে হ্যাঁ বা আগা তারপরে দদ আপু, এটা দ দদ না, এটা হচ্ছে ত। দদ ত। দদ আপু এটা ত, দদ না, ওই যে ত জ আছে না, দ হ্যাঁ এটা ত। আচ্ছা তারপরে এটা, নুন বা কাফ তারপরে এটা। আইন গইন ফা কফ আচ্ছা তারপরে আপু বলেন হচ্ছে, এটা বলেন। লাম আইন লাম না এটা আলিফ আলিফ কাফ আপু আমাদের আলিফ কি যুক্ত হরফ না মুক্ত হরফ? আলিফ মুক্ত হরফ তাহলে আপু এটা যদি আলিফ হতো, এটা কিন্তু পরেরটাকে ধরতে পারতো না। এটা কি হবে হরফটা? লাম হ্যাঁ, লাম আইন লাম কাফ। আচ্ছা আপু ঠিক আছে, তো সানি আপু আপনার সহজের জন্য বলে রাখি, নেক্সট হচ্ছে মাখরাজ, যেহেতু সবগুলো শেষ, সবগুলোই মোটামুটি আমি আবার জিজ্ঞেস করবো একসাথে, আর হচ্ছে সামনের দিকে পড়া থাকবে। আচ্ছা আপু ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম আচ্ছা তারপরে হচ্ছে ওয়ালাইকুম সালাম। তারপরে নুরুন নাহার আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আপু শুনতে আপনি পাচ্ছি। আগে বলেন, আপনি বলেন হচ্ছে আহ জাল, জালের মাখরাজটা কি বলেন তো? আহ, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল। এটা কয় নাম্বার মাখরাজ বলতে পারবেন? আপু এটা বা 12 বা 13, 13 13 নম্বর। মনে হয়, খুব সম্ভবত 13। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আপু দেখি এই শব্দটার হরফগুলো বলেন। কোনটা আপু? এই যে আপু যেখানে, নুন, নুন, আইন, হা, তা। আপু এটা হা না, কিন্তু এটা হচ্ছে মিম, মি- আর এটা হচ্ছে মধ্য মি- মিম। মধ্যমা। নুন আইন, নুন, আইন, মিম, তা। মাশাআল্লাহ। তারপরে সিন, হা, মিম, মাশাআল্লাহ। তারপরে র, দদ, ইয়া, হা, সিন, লাম। আপু এটা লাম না, লাম হলে যে এটা আরো আরো উঁচু থাকে, আরো লম্বা থাকে, এই যে লাঠির ও, মতো। এটা হচ্ছে, এটা কি হবে বলেন তো? দাল। দাল, মাশাআল্লাহ। তারপরে মিম, কফ, ত, হাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে আপু জাহানারা আপু, আমি শুনতে পাচ্ছেন? একটু কথা বলে নি। আপু একটু কথা বলে নি, আমি একটু হ্যাঁ ইন্টারাপ্ট হ্যাঁ। করলাম। ওই যে আমরা ওই যে দল, ওই যে যেটা আর কি, ওইটা ওটা লাম হবে না দল হবে? হ্যাঁ, এই যে শেষেরটা এই যে হ্যাঁ সিন দ দল, তাইলে এইখানে আমরা যদি এখন লাম, তাহলে এইটা বুঝবো কি করে, মানে আচ্ছা উঁচু আচ্ছা নিচু আপু, হবে? আচ্ছা আপু, হ্যাঁ বলতেছি। হা সিন দাল, তাই তো? আপনাকে একটা হুম উদাহরণ হুম হুম। দেখাই, তাহলে সহজে বুঝবেন। আচ্ছা আমরা একটু শুরুতেই যাই। আচ্ছা আপু দেখেন, এই যে দাল হচ্ছে, লামের ক্ষেত্রে লামের যে মাথাটা আছে, মাথাটা বেশি উঁচু হয়, আলিফের মতো হয়, আচ্ছা আলিফের মতো লম্বা থাকে। আর দাল যেটা থাকে, দালের মাথাটা অল্প উঁচু থাকে। এটা যদি পড়ার মধ্যে দেখতে চান, আচ্ছা, এই যে এটা হচ্ছে লাম। যখন শব্দের শেষে লাম আসবে, বা এই যে দেখেন শেষের লাম, হুম হুম। শুরুর লাম, মধ্য লাম, শেষের লাম, এই লামটা কি হয়েছে, লামের যে মাথাটা এটা একদম আলিফের মতো উঁচু হয়েছে। বা ত জ, যে ত জ এর মতো তার মাথাটা উঁচু থাকবে। কিন্তু যখন দাল আচ্ছা থাকবে, দালের মাথাটা এটার অর্ধেক থাকবে, এই যে এদিকের অংশটুকু এতটুকু থাকবে, এটা হচ্ছে দাল। ছোট হইলে দাল, আচ্ছা লম্বা হইলে হচ্ছে লাম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তারপরে জাহানারা আপু, শুনতে পাচ্ছেন? ও, আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, হ্যাঁ আপু, আচ্ছা আপু আপনি বলেন তয় মাখরাজটা কি? জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত। মাশাআল্লাহ, এটা কয় নাম্বার মাখরাজ? আপু 11 নম্বর মাখরাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এটা বলেন দেখি। তা বা র কাফ। আপু তা বাইর পরে তার তালিফ আছে। তা বা আলিফ র কাফ। আচ্ছা তারপরে, ইয়া ওয়াও সিন ওয়াও সিন। মাশাআল্লাহ। আপ, আইন নুন কাফ। মাশাআল্লাহ জিম আইন লাম নুন। মাশাআল্লাহ আপু, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। তারপরে হচ্ছে রুফাই সুলতানা আপু, শুনতে পাচ্ছেন? রুফাই সুলতানা আপু। জি আপু, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আপু, আপু আপনি বলেন যে গুন্না কোথা থেকে উচ্চারণ হয়? গুণ হচ্ছে নাকের বাসি থেকে। এটা কয় নাম্বার মাখরাজ? এটা 17 নাম্বার মাখরাজ। মাশাআল্লাহ। দেখি আপু এটা বলেন। কোনটা আপু? এই যে আপু যেখানে বলেন। যেখানে হাত দিয়ে আছে, আপনি এই হরফগুলো বলেন দেখি। আইন গইন ফা কফ ওয়া ওয়াও আলিফ নুন তা হা র হা আলিফ
কাফ আপু আমাদের আলিফ কিন্তু মুক্ত হরফ, মানে এটা পরেরটার সঙ্গে লাগবে না। আর যেহেতু এটা পরেরটার সঙ্গে লাগছে, এটা হচ্ছে লাম হবে, এটা আলিফ হবে ও না। হা আলিফ কাফ আপু আলিফ হবে না, এটা লাম হবে। এটা যুক্ত হয়েছে না পরেরটার সাথে, পরেরটার সাথে যুক্ত হলে এটা হয় লাম। আর যদি পরেরটার সঙ্গে যুক্ত না হয়, এটা হচ্ছে আলিফ। যেমন এই যে এখানে দেখেন, তা বা আলিফ র কাফ। আবার বল হ্যাঁ হ্যাঁ, না আপু আগে শুনেন আপনি। আপু যে আপু আরেকবার বলি আপু এটা বলবেন না। এই জিনিসটা হা লাম কাফ জি হ্যাঁ লাম কাফ। আরে যে এটা কি বলেন তো? তা বা আলিফ র কাফ আচ্ছা, পার্থক্যটা বুঝছেন? এখানে আলিফ আসছে কিন্তু আলিফ পরেরটার সঙ্গে যুক্ত হয় নাই, কারণ আলিফ হচ্ছে মুক্ত হরফ। আর এখানে যেহেতু পরেরটার সঙ্গে যুক্ত হয়েছে, এটা হচ্ছে লাম। লাম হয় যুক্ত হরফ, ঠিক আছে আপু? এই হচ্ছে লাম আর আলিফের মধ্যে পার্থক্য। জি আলিফটা যুক্ত হয় না, লামটা যুক্ত হয়, বাদ বাকি দেখতে একই রকম। আচ্ছা আপু এটা বলেন দেখি। কোনটা আপু হুম। লাম আইন লাম কাফ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে সাফিয়া নূর, আপনি হচ্ছে সুমাইয়া সুলতানা মনে হয়। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি, ভালো আছি আপু। আমি 2 দিন ক্লাস মিস করছিলাম। হ্যাঁ হ্যাঁ আপু, আপনি দুদিন ছিলেন না, কি অবস্থা, সুস্থ আছেন? জি আপু, আমি ঠিক আছি এখন। ও, তারপরে 2 দিনের কি ক্লাসের রেকর্ড গুলো দেখা দেখা হয়েছিল? হ্যাঁ, একটু একটু দেখছি, মানে ভালোই দেখেছি, চেষ্টা করছি। তো এখন আচ্ছা দেখি পড়া কেমন হয়। বলতে পারবেন আজকে? জি আপু, দেখি চেষ্টা করি, ইনশাল্লাহ মনে হয় পারবো আমি। আচ্ছা আপু, বলেন তো ওয়াও কোথা থেকে উচ্চারণ হয়? আপু ও, মানে এটা মাখরাজ বলতে আছে, ও জি কত আপু। থেকে উচ্চারণ হয়? জি, ও হচ্ছে, এটা দুই দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়। দুই ঠোঁটের মাঝখানে, আচ্ছা দুই ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ হয়, হ্যাঁ, সমস্যা নেই। এই ওয়াও জি। উচ্চারণের বৈশিষ্ট্য কি আপু, কিভাবে করতে হয় দুই ঠোঁট থেকে? মানে একটু ফাঁকা রেখে ওয়াও ওয়াও মাশাআল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুম। ঠিক আছে। হ্যাঁ আপু এটা বলেন দেখি। এটা হচ্ছে হা, তারপর শিন, ইয়া। ইয়া, আচ্ছা তারপরে। তারপর এটা হচ্ছে জ, লাম, মিম। এটা শিন, তারপর হচ্ছে আম, শিন, খ, আই। আপু নিচে নুক্তা থাকলে কি খ হয়? আচ্ছা, না না না, নিচে জিম, জিম, সরি আপু, একটু জিম হবে এটা, জিম। আচ্ছা হুম। তারপরে এটা। এটা হচ্ছে জিম, আইন, লাম, নুন। আচ্ছা মাশাআল্লাহ, শব্দ হরফটা হচ্ছে আইন। আইন এরকম না, আইন। আইন, আইন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে মুর্শিদ আপু পড়া দিবেন? জি আপু। না না আপু আপনি না, আপনারটা শেষ। মুর্শিদ আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ জি আপু, আমি দিব, পড়া দিব। আচ্ছা আপু আপনি বলেন দেখি, আপনি বলেন হচ্ছে আহ সদের মাখাসটা বলেন। সদের মাকড়াস জিহ্বার আগা নিচের দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। হ্যাঁ উচ্চারণটা করেন। সদ সদ, সদ মাশাআল্লাহ। সদ আপু এটা কয় নাম্বার মাখরাজ? সিন যা। কয় নাম্বার মাখরাজ? এটা হচ্ছে 13 নম্বর মাকড়াস। বুঝি নাই আপু, বুঝি নাই। 13 নম্বর মাকড়াস, না আচ্ছা 13 আপু না, এটা 12 ভুলে নাম্বার গেছি। মাখরাজ। 12 নম্বর, 12 নম্বর। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু এই হরফ আপনি এবার এখানে পড়া বলেন দেখি। হ্যাঁ, কোনটা কোনটা দেখ। এই যে আপু এখানে ধরে আছে এখানে। বা, আইন, সা, র। মাশাআল্লাহ, তারপরে। আপু আপু ওটা কি সা হবে না শিন? আপু আচ্ছা এবার দেখেন, এটা দেখাই, আমি দেখাই। এই যে এটা হচ্ছে সা, আর শিন হলে কেমন হয়? শিনের মাথাটা খেয়াল করেন, শিনের মাথার মধ্যে কয়টা দাগ থাকে? একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে শিন, 3টা। মধ্য শিন, দেখছেন? এই হচ্ছে মধ্য শিন, 3টা দাগ থাকে মাথার মধ্যে, 1 2 3, একটু হালকা ঢেউ ঢেউ। আর সা যেটা হয়, সা এর মধ্যে মাথা হয় একটা, একটা মাথা হয় সা এর মধ্যে। শিনের মধ্যে 3টা মাথা থাকে, মানে 3টা দাগ থাকে, সহজ কথা। আর সা এর মধ্যে দাগ থাকে একটা। এই হচ্ছে মধ্য সা, এই হচ্ছে মধ্য শিন। তাহলে আর এটা হচ্ছে বা, বা আইন, আইনের সাথে যেহেতু যুক্ত হয়েছে সেই জন্য একটা ঢেউ খেলেছে, তারপরে আর একটা ঢেউ। হ্যাঁ, আর এখানেও তো শিনটাও তো এখানে যুক্ত হয়েছে, কিন্তু এখানে শিনের মাথা কয়টা? একটা, দুইটা, তিনটা, মানে 3টা দাগ আছে এখানে। সিন আর শিন, সিনের মধ্যে দেখবেন আপনি 3টা দাগ থাকবে, শিনের মধ্যে সেম 3টা দাগ থাকবে। আর সা আর শিনের মধ্যে এটাই পার্থক্য, যে শিনের মাথায় 3টা দাগ থাকে আর সা এর মাথায় শুধু একটা দাগ। ঠিক আছে আচ্ছা আপু। তো মুর্শিদ আপু, আপনি এটা বলেন দেখি। জি বল। যা, কাপ, রা, কাপ। মাশাআল্লাহ, তারপরে। এটা বলবো। মিম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন আপু। মিম, জ, র। আচ্ছা তারপরে। হ্যাঁ আপু আমি যেখানে যেখানে ঘুরাবো ওইটা ওইটা আপনি বলবেন আর কি। এবার এটা বলেন। এটা শিন, জিম, আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আপু, আপনি তো অনেক লাস্টে আসছেন, আপনি কিন্তু ভালো পড়ছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আপু। আমি কোরআন শরীফ পড়তে পারি কিন্তু উচ্চারণ পারি না আর কি, এই জন্য।
আহ যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, হাফসা আপু শুনতে পাচ্ছেন? ওকে, তারপরে জারিন, জারিন আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। কে হাফসা আপু কথা বলছেন তাই না? জি জি। আচ্ছা আপু, আপনি একটু জোরে আওয়াজ করতে হবে, আপনার আওয়াজ অনেক কিন্তু আস্তে শোনা যায়। আচ্ছা আপু, আপনি বলেন হচ্ছে আহ জায়ের মাকড়াসটা বলেন। যা জি। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের, পেট ও আগার সাথে লাগিয়ে যা। আবার একটু শক্ত হবে উচ্চারণটা। যা। যা যা। যা। আচ্ছা আপু, তারপরে বলেন হচ্ছে আপনাকে তো কঠিন জিজ্ঞেস করা দরকার, হাফেজ সাহেব মানুষ। হ্যাঁ, এটা বলেন দেখি। মিম কফ ত আইন না, বইটা বলেন। ওয়াও সিন ওয়াও সিন। আচ্ছা আপু, একটা বিষয় হচ্ছে আপনি যখন করবেন তখন কিন্তু কি বলে, মন খুলে পড়তে হবে, দেন হচ্ছে আওয়াজটা একটু উঁচু করে পড়তে হবে, উচ্চারণ ফ্রেশ হয়। আচ্ছা আপু, তারপর এখানে। আইন গইন ফা কফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর যাই না, পছন্দ পাচ্ছেন? আচ্ছা। আপু আমার থেকে বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? হ্যাঁ হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো জারিন আপু বলছেন তাই তো? জি। ওকে আপু, আপনি বলেন দেখি আহ লয়ের মাখরাজটা বলেন। জিহ্বার আগা, সামনে ও নিচে, দুই প্যাডে ও আগার সাথে লাগিয়ে। আহ আচ্ছা ঠিক আছে, তারপরে হ্যাঁ আপু এটা বলেন। আলিফ আপু এটা আলিফ না, এটা নুন হামজা হবে। আই এটা হামজা হবে। হামজা নুন আইন মিম তা আচ্ছা মাশাআল্লাহ, তারপরে উপরে নিচে। জা কাফ জাল আপু জাল না, কাফ। দুইটাই জাল, দুইটাই দেখেন একটু নিচের দিকে ছড়ানো। জাল হলে জালটা হয় কেমন হয়, জালটা এরকম জালের মতো হয়, একটু গোল টাইপের। আর জাটা হইলে যা হয় রয়ের মতো নিচের দিকে ছড়ানো। আবার বলেন তো এটা। জা শক্ত হবে। কাফ জা কাফ জা কাফ, শক্ত। জা কাফ জা কাফ। জা কাফ কাফ জা কাফ। ও কাফ হয়ে যায়, কাফ বললে এটা তো কফের মতো হয়ে গেল। কাফ কাফ, নরমালি কাফ। জা কাফ জা কাফ কাফ। জা কাফ জা কাফ। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা। শিন আপু এটা ফা শিন কেন হবে, উপরে নুকতা নেই তো? সিন। আপু আমি দুইটা উচ্চারণ, আমি আপনাকে আগেও বলছিলাম, সিন আর শিন এটার মানে উচ্চারণ আমি ভিতরে ইয়া করে ফেলি, দন্তাস তালিবাসের ভিতরে। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে খেয়াল করে পড়লে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু বলেন দেখি। সিন ফা ফা মাশাল্লাহ, তারপরে। আপু শিন জিম আইন। আচ্ছা আপু, মাশাল্লাহ জাকিল্লাহ, ঠিক আছে আপু। হ্যাঁ, কে ডাকছিলেন? আপু আমি এই যে সবার নিচে যে প্রথম অক্ষরটা আছে তা বা, এটার সাথে কি এটা আলিফ নাকি শুধুই বা? হ্যাঁ আপু, হ্যাঁ আলিফ হ্যাঁ আলিফ, এটা অবশ্যই আলিফ, এই যে পরেরটার আলিফ। সঙ্গে যুক্ত হয় নাই মানে এটা মুক্ত হরফ, আলিফ। জি হ্যাঁ, আপু। আরেকটা যে লাস্টের আগেরটা আইন সদ, এটা পরে আলিফ। অবশ্যই আপু, এটাও আলিফ। জি আপু। আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ। এরকম প্রশ্ন করতে হবে, যার যে যখন প্রশ্ন আসে করতে হবে। মাশাল্লাহ আপু, জাজাকিল্লাহ আপনাকে। হ্যাঁ আপু, আচ্ছা। তাইলে ওই যে তা বা আলিফ র কাফ, এইখানে আমি যদি শুধু বাটা বলি, কেন বা যোগ আলিফ ওটা হয়ে একসাথে হয়ে তো বা হয়েছে, তাই না? মানে জি এক আপু। আলিফ টান। জি তাহলে আমি যদি শুধু বা বলি, আলিফ না বলি, তাহলে এখানে ভুলটা কোন জায়গায় আমার হচ্ছে? আপা, আমরা তো এখানে আপনার রিডিং পড়তেছি না বা বানানো পড়তেছি না, এখানে আমাদের এই যে আচ্ছা অনুশীলনটা মূলই হচ্ছে আপনার হরফ নির্ণয় করা। আচ্ছা আচ্ছা। এজন্য আপু। আচ্ছা, তারপর নাবিল আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আপনি বলেন জালের মাখরাজটা কি? জাল জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল। কয় নাম্বার মাখরাজ? আপু এটা হচ্ছে 13 নম্বর মাখরাজ। মাশাআল্লাহ, আপু এটা বলেন। ওয়াও আলিফ নুন তা হা র মাশাআল্লাহ। আইন সদ লাম ইয়া। ওটা লাম কেন হবে? লাম হইলে লামের এই কি বলে, লামের লেজ কই? লাম তো এভাবে হয়ে যায় না, লামের একটা লেজ থাকে, তো এই লামের এটা কই? এটা হবে আলিফ। হ্যাঁ মাশাআল্লাহ, তারপরে এটা। এটা হচ্ছে হামজা, হামজা নুন আইন মিম তা তারপরে লাম আইন লাম কাফ কাফ। হ্যাঁ, কাফ বলা যাবে না, কাফ। আচ্ছা, কাফ। তারপরে সুমাইয়া আপু, ঠিক আছে আপু, ধন্যবাদ, আপনার শেষ। তারপর সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আপনি বলেন মিমের মাখরাজটা বলেন। মিম দুই ঠোঁট হতে মিম। হ্যাঁ, মিমের বৈশিষ্ট্য কি উচ্চারণের? উচ্চারণের সময় দুই ঠোঁট শুকনা জায়গা থেকে করতে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ আপু বলেন। ফা কফ লাম তা মিম কফ
ط عين لام عين لام كاف মাশাআল্লাহ, সুন্দর পড়া দিয়েছেন, মাশাআল্লাহ। ঠিক আছে আপু। তারপরে হচ্ছে আফিয়া ফারজানা সৃষ্টি আপু, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলেন, সিনের মাখরাজটা বলেন। আপু আমার মাখরাজটা হয়নি, আমি অসুস্থ ছিলাম তো পড়তে পারিনি। ও আচ্ছা আপু, তাহলে কিন্তু নেক্সট আপনি মনে করে বলবেন যে আপু আমার গতবার মাখরাজটা নেওয়া হয়নি। অবশ্য অবশ্য নেক্সট ক্লাসে সবারই হচ্ছে 17টা মাখরাজ ফুলই থাকবে, মানে যেহেতু মাখরাজ পড়া শেষ, 17টা ফুল রিভাইজ থাকবে আর কি। আচ্ছা আপু ঠিক আছে, তারপর আপনি এটা বলেন, এখান থেকে বলেন। নুন আইন মিম তা কফ জিম দাল নুন বা কাফ আইন গইন ফা কাফ। মাশাআল্লাহ আপু, ধন্যবাদ। আচ্ছা আপনাদেরকে মাঝখানে আমি একটা কথা বলি সবাইকে লক্ষ্য করে। আপনার হচ্ছে হাদিসের মধ্যে আছে যে আপনার ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। তো আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন, আমার অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো এটা হচ্ছে বেশি বেশি মানুষ যত প্রশ্ন করবে এবং প্রশ্নটা যুক্তিসম্মত ভালো প্রশ্ন হতে হবে, তো এতে করে মানুষের জ্ঞান বাড়ে। আর জ্ঞান বাড়ার তো কোনো আসলে সময়সীমা নেই, নির্দিষ্ট বয়সও নেই। মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তই মানুষ শিখে জানে। আমরা বড়দের কাছ থেকেও শিখবো, ছোটদের কাছ থেকেও শিখবো। মানে শিক্ষাটা হচ্ছে এমন জিনিস, কার কাছ থেকে শিখবো এটা বড় কথা না, কি শিখবো এটা হচ্ছে বড় জিনিস। তা আপনারা হচ্ছে যখনই কারো মনে বিশেষ করে পড়া সংক্রান্ত কোনো প্রশ্ন যখনই আসবে, আপনারা করে ফেলবেন, দেরি করবেন না। এতে করে দেখা গেছে যে আপনার উসিলে অনেকগুলো মানুষ জানলো, কেউ হয়তো বিষয়টা কারো মাথায় প্রশ্ন আসে নাই, কিন্তু আপনি বলার কারণে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, অনেকের উপকারও হবে, আপনি সব পাবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে নিশাত তামান্না আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আপু আপনি বলেন, সিনের মাখরাজটা বলেন। জিহ্বার আগা সামনের নিচে দুই ঠোঁটের পেট ও আগার সাথে লাগিয়ে সিন। আচ্ছা তারপরে আপনারা মাখরাজ গুলো বলার সময় বেশি ভালো হয় শুরুতে নাম্বারটা বলে ফেললে। এটা কয় নাম্বার মাখরাজ? 13 নম্বর মাখরাজ। আপু এটা হচ্ছে 12 নাম্বার মাখরাজ। আচ্ছা আপু ঠিক আছে। তারপরে হ্যাঁ এখান থেকে বলেন। খ ব্যা র সা কফ লাম তা সা জি আপু। না তা বা আলিফ র ক্যাফ। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। রুকাইয়া আপু শুনতে পাচ্ছেন? ওকে। আপু, আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আপু। আপু, জি আপু। আমার থেকে পড়া নিবেন না। আপনি কি আমি জিনা আপু? মোহসেনা। ও আপু, আপনার পড়া ধরি নাই এখনো? জি না। আপু আমার পড়া তো ধরা নাই। ও আচ্ছা, পরে আবার কে বললেন? আমি তো সবার পড়া ধরতে এখনো শেষ হয়নি, আমিও জানি। আচ্ছা তা মুহসিন আপুটা কেন জানি ভাবতেছিলাম যে আমি নিয়ে ফেলছি। আচ্ছা হ্যাঁ মুহসিন আপু, আপনি বলেন দেখি, আপনি হচ্ছে বলেন গুণনা করতে উচ্চারণ হয়? নাকের বাঁশি থেকে গুণনা উচ্চারিত হয়। 6 নাম্বার মাখরাজ? 17 নম্বর মাখরাজ। মাশাআল্লাহ আপু, হ্যাঁ এটা বলেন। নুন আইন তা সোয়াদ লাম হা। আচ্ছা আপু, সদের উচ্চারণটা সোয়াদ এরকম না, সদ মানে একদম সোজা একটা টান, সদ লাম হা। হা। আচ্ছা তারপরে এটা বলেন। মিম সোয়াদ লাম। আচ্ছা আপু, লাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু। তারপরে হচ্ছে কাকে দিকে শুনছিলাম, রুকাইয়া আপু শুনতে পাচ্ছেন? আহ আচ্ছা তারপরে হচ্ছে আপু, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আপু বলেন। আমরা তো সূরা মুলুকের মধ্যে বুঝছেন, জি এ আয়াত আছে সূরা মুলুকে নাকি সূরা মুজাম্মেলে, এখানে আসামা হইব না নিসামা হইব? এখানে আচ্ছা, ছোট্ট একটা নুন দেওয়া এটা থাকে। হচ্ছে সূরা মুজাম্মিলের আয়াত। এখানে আমি হ্যাঁ। সহজে বলে রাখি, এটা পড়ার সময় হচ্ছে আপনি যদি আগের যে আয়াতটা আছে, আয়াতটা হচ্ছে এরকম, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শিবা। তো আপনি এটা শিবা এখানে যদি ওয়াকফ করেন, থামেন, তাহলে পরের আয়াত জি থেকে আপনি পড়বেন হচ্ছে আস-সামাউ মুনফাতিরুম বি। আর যদি জি আপনি হচ্ছে আগের আয়াতের সাথে পরেরটা মিলায় পড়তে চান, তাহলে আপনাকে এভাবে পড়তে হবে যে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শিবানিস সামা। তখন ওই যে শিবার বায়ের মধ্যে টান না দিয়ে শিবানিস সামাউ, তাহলে এটা পড়ার হচ্ছে দুইটা সূরত। একটা হচ্ছে যদি আপনি ওয়াকফ করেন আগেরটার মধ্যে, তাহলে টান দিয়ে ওয়াকফ করবেন, আর পরে হচ্ছে আসামা পড়বেন। আর যদি আপনি আগেরটার মধ্যে ওয়াকফ না করে মিলায় পড়তে চান, তাহলে তখন আর শি জি বা এখানে টান দিবেন না, টান না দিয়ে পরেরটায় নুন দিয়ে মিলায় পড়বেন, শি বানিস সামা। ঠিক আছে? তাহলে শি বা জি আসামা অথবা শি বানিস সামা। ঠিক আছে আপু? জি জি জাযাকাল্লাহ খাইরান। আমি জাযাকাল্লাহ, ঠিক আছে। এটা নিয়ে কমপ্লিট ছিলাম। আচ্ছা তারপরে হচ্ছে রুকাইয়া আপু, আলহামদুলিল্লাহ। কই শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে শুনতে পাই না। রুকাইয়া আপু হাত তুলে আছেন, আমি তো ডাকতেছি অনেকক্ষণ যাবত। তারপর আয়েশা আক্তার আপু শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? রোকেয়া। আপু আপনার ওখানে কি সমস্যা নাকি? মিউট করতে মানে আনমিউট করতে দেরি হয় মনে হয়। হ্যাঁ আপু, আপনি আমাকে রুবাইয়া ডাকেন না রোকাইয়া ডাকেন, আমি আসলে কনফিউজ থাকি। না আপু, আমি রুকাইয়াই বলি, মানে আপনার নামের বানানটা হচ্ছে এখানে রোকেয়া। তো এটা হচ্ছে একটা আরবি নেম, তো রাসূলের কন্যার নাম ছিল রুকাইয়া, তো এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে রুকাইয়া। এজন্য আমি রুকাইয়া বলি, রুবাইদা বলি না আপু। এই জন্য মানে আমার বুঝতে একটু সময় লাগে যে আমি না অন্য কেউ। আচ্ছা, এমনিতে রুবাইদা আপু এখনো আসে না একদিনও। তো আপনাকে আর কি রুকাইয়া বলি, সুন্দর করে বলি আর কি। না না না, ঠিক আছে, আমার আসলে হচ্ছে কি আমার এই নামটা রোকাইয়াই ছিল, কিন্তু কালের প্রক্রিয়ায় এটা রোকেয়া হয়ে গেছে। আপনার রুকাইয়া আরবিতে উচ্চারণটা হচ্ছে রুকাইয়া। আরবরা আরো সুন্দর করে ডাকে রুকাইয়া, কিন্তু বাংলা আর কি লিখলে রুকাইয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপু আপনি বলেন, দেখি আপনি হচ্ছে বায়ের মাখরাজটা বলেন, বা। বা বা হচ্ছে আম, আম, বা দুই ঠোঁটের ঠোঁটের মাঝখান থেকে দাঁতের সাথে লাগায়। না না আপু, বা এরকম কিছু নাই, ফা না, এটা বা। বা জিজ্ঞেস করছি, আলিফ বা, ওই বা। এটা তো 16 নম্বর মাখরাজ না? আচ্ছা আপু, আপনার হ্যাঁ, মাখরাজ গুলো টাটকা কম হয়েছে মনে হচ্ছে, টাটকা কম হচ্ছে। আপনি আবার হচ্ছে নেক্সট আবার শোনাবেন, মাখরাজ গুলো টাটকা হয়নি। আচ্ছা, তারপর হচ্ছে আপু দেখে এটা বলেন। জি বলেন। আপু আমি ধরে রাখছি, বলেন। এটা সিন কাফ নুন ত লাম বা কফ জিম দাল। হ্যাঁ, জিম হয়ে গেছে, জিম হবে না, হবে জিম। জিম। শক্ত হবে, জিম। আমার জিম আর দুইটা প্রবলেম হচ্ছে এখনো। ওই যে আপু, মানে যেগুলো প্রবলেম হয় না, ওই হরফগুলো এক্সট্রা পড়বেন, নিজে নিজে যে কোনো কাজ করতে গেলে আস্তে 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 পড়বেন। থালা বাসন ধুচ্ছেন, আপনি মনে মনে জিমে প্র্যাকটিস করবেন। আপনি বসে বসে কথায় কথায় কাঁথা শিলাচ্ছেন, আপনি একটা হা প্র্যাকটিস করলেন। আমরা কাজের মধ্যে হরফগুলো প্র্যাকটিস করতে পারি, দেখা গেছে যে আমাদের সময়টাও কাজে লাগবে, আর আমাদের এই সময়টা আল্লাহর জিকিরের মধ্যে গণ্য হবে। আমরা আল্লাহর জিকিরও তো করি, তাই না? নামাজের পর আল্লাহর জিকির করি। তো এখন হচ্ছে আপনারা যদি আরবি শেখার জন্য, আরবিটা শিখতেছেন মানে কি, কোরআন শেখার জন্য। তো আপনারা যদি, আমি কথার কথা বললাম, যদি ওই জিকির বাদ দিয়ে যদি আপনারা হচ্ছে আলিফ বা প্র্যাকটিস করেন, আমার মনে হয় আল্লাহ বেশি খুশি হবে। কারণ হচ্ছে কোরআন শুদ্ধ না হলে আমাদের নামাজও শুদ্ধ হয় না। তো আমাদের জিকির আজর করে কি লাভ হবে যদি আমাদের নামাজই শুদ্ধ না হয়? তো হচ্ছে আপনারা বেশি বেশি হরফ গুলো প্র্যাকটিস করবেন, সবাই সবাই সবাই। আচ্ছা, তারপরে আপু এটা বলেন দেখি। জিম আপু জিম না, জিম, জিম বর্গীয় জয়ের মতো, জিম। জিম আইন লাম নুন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আপনার জিমটা হোমওয়ার্ক থাকবে, বেশি বেশি প্র্যাকটিস করা। নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? আপু আমি দেই। আমি সানিয়া। শারমিন আপু আগে রেসপন্স করুন। শারমিন আপু, হ্যাঁ আপু, আপনি বলেন মাদের হরফ কোত্থেকে উচ্চারণ হয়? হ্যালো। হ্যাঁ শারমিন আপু শুনতে পাচ্ছেন? জি আপু বলেন। মাদের হরফ কোত্থেকে উচ্চারণ হয়? মাদের হরফ মুখের খালি জায়গা থেকে। আচ্ছা মাশাআল্লাহ, এটা কয় নাম্বার মাখরাজ? 16 নম্বর মাখরাজ আপু। মাশাআল্লাহ। আপু দেখি দেখি এটা বলেন। আহ জাল কাফ জাল কাফ। আপু এটা জাল না, হ্যাঁ এটা হচ্ছে জা। আপনার হচ্ছে এই জা। জাটা, হ্যাঁ হ্যাঁ আপু একটু বলি, জাটা হচ্ছে নিচের দিকে একটু ছড়ায় লিখে, র আর জা লেখার সময় নিচের দিকে ছড়ায় বেশি। এই যে জাটাও নিচের দিকে ছড়াইছে, আবার এই যে এখানে র আছে, রটাও হচ্ছে নিচের দিকে একটু ছড়াইছে। আর যখন আপনার জাল হবে, জালটা হচ্ছে এরকম হবে, এই যে এই ডালের মতো হবে, হালকা গোল টাইপের, নিচের দিকে বেশি ছড়াবে না, এই যে একটু হালকা গোলের মতো বা তিনকোনা টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে মানে যখন জাল বা দাল হবে। আর রসা হলে এটা এরকম ছড়া যাবে। আচ্ছা, তারপর আপু কি বলেন, এটা বলেন। তা বা আলিফ র কাফ। আচ্ছা, আলিফ টান হবে না, তা বা আলিফ র কাফ। আচ্ছা আপু, তারপর এটা বলেন। আলিফ হামজা আপু, হ্যাঁ হ্যাঁ নু হামজা। আইন মিম তা। আচ্ছা আপু, আইন হবে না, আইন। আচ্ছা। তারপর এটা বলেন দেখি। আইন সদ লাম ইয়া। আপু এটা লাম হবে না, এটা হচ্ছে আলিফ হবে। লাম হইলে এটা পরেরটার সঙ্গে লাগতো, যুক্ত হতো, যেহেতু যুক্ত হয় নাই, এটা আলিফ। আলিফ হচ্ছে মুক্ত হরফ, লাম হচ্ছে যুক্ত হরফ, ঠিক আছে আপু? এটা হচ্ছে লাম। লাম আইন আচ্ছা। লাম কাফ, লাম গুলো পরেরটার সঙ্গে যুক্ত হয়। আর এই যে আপনি একটু আগে এটা বলছেন, এটাও হচ্ছে আলিফ। তারপরে এই যে এখানে হচ্ছে গুলো হচ্ছে আলিফ, যেটা পরেরটার সঙ্গে মেলে না, লাগে না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বলেন দেখি আপু। ওয়াও আলিফ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। ওয়াও আলিফ
জাল, কাফ, র। আপু আমার মনে হয় আপনার পিছনের পড়াগুলোতে দুর্বলতা রয়ে গেছে। এই যে এটাকে আপনি জাল বলছেন তাই না? জাল হলে জাল তো পরেরটার সঙ্গে লাগতো না। আমাদের মুক্ত হরফ হচ্ছে মোট 7টা। হ্যাঁ, আলিফ, দাল, জাল, তারপরে হচ্ছে র, জা, ওয়াও, হামজা, এগুলো হচ্ছে মুক্ত হরফ। তো এটা যেহেতু যুক্ত হয়েছে মানে হচ্ছে এটা নুন হবে আপু, এটা জাল হবে না, এটা জাল হবে না। জাল কখনো পরেরটার সঙ্গে যুক্ত হয় না, এটা হচ্ছে নুন, হা, হা, র। ওয়াও, আলিফ, নুন, তা, হা, র। আপনার শারমিন আচ্ছা আপু, আপনার হচ্ছে আগের থেকে উচ্চারণ গুলো আস্তে আস্তে ভালো হচ্ছে। আপনি কি প্র্যাকটিস করেন কিনা আমি জানি না, তবে আগের থেকে উচ্চারণ আজকের গুলো একটু ভালো হয়েছে। আপনি পিছনের ক্লাসগুলো একটু দেখবেন বা পিছনের পড়াগুলো একটু দেখলেই চলবে। পিছনের পড়াগুলো একটু রিভিশন দিলে আরো টাটকা হয়ে যাবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমি পড়া দিই আমি সালমা। সালমা আপু, দেরি করে আসছেন। আচ্ছা আপু, হ্যাঁ বলেন দেখি। আপু আমি শুরুতে ছিলাম, আপনি খেয়াল করেন নাই, আমি মেসেজও করছিলাম। ওই যে বলছিলেন যে পরে পড়া দেবেন, এটা বলছিলেন না? না না, আমি তো অনেক আগ থেকে আপু পড়া দিতে চাই, আমি অসুস্থ তো, তাড়াতাড়ি পড়া দিতে চাই। তাহলে আমার আগে হাত উঠালে আচ্ছা ভালো ছিল। আচ্ছা যাই হোক, তারপরে এটা আপু বলেন দেখি, গুন্না থেকে উচ্চারণ হয়? আপু, নাকের বাসি থেকে গুণনা উচ্চারণ হয়। আচ্ছা মাশাআল্লাহ, এটা বলেন দেখি। নুন বা কাফ। নুন বা কাফ। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনাদের হচ্ছে কিছু বলার থাকলে আপনারা মেসেজে সরাসরি বললেই ভালো হয়, যেহেতু আমি এখানেই থাকি। মেসেজ চেক করি কি না করি, কারণ আমার মনোযোগটা ক্লাসের দিকেই থাকে, তো সরাসরি না বললেই না হয় যে আপু, আপু আমার আপনি টাকাকে নিয়ে নেন। অন্য জনের পড়া নেন তো, আসলে ডিস্টার্ব করতে চাই না, এই জন্য না, মেসেজ করা। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি হচ্ছে আপনার মেসেজটা মনে হয় বুঝি নাই, দেখছিলাম কিন্তু হয়তো বুঝি নাই। আচ্ছা, তারপরে এটা কি বলেন? হা বা ত, সিন ফা, হা, ইয়া ওয়াও, সিন ওয়াও, সিন। আচ্ছা আপু, মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপরে নাদিয়া আপু রেসপন্স করেন নাই। তারপরে নিশাত তামান আপুর পড়া দিয়েছেন আমি। সবাই কথা বলবেন, নাম ডাকার সঙ্গে সঙ্গে কথা বললে ভালো হয়, বারবার ডাকাটা কিরকম। আয়েশা আক্তার রাখি বাকি আছে। আয়েশা আক্তার রাখি আপু, শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ আপু, আপু আপনি বলেন হচ্ছে ওয়াও এর মাখরাজটা বলেন। আচ্ছা, ওয়াও হচ্ছে দুই ঠোঁট হতে, আর উচ্চারণের সময় দুই দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁকা। আচ্ছা মাশাআল্লাহ, এটা কয় নাম্বার মাখরাজ? 15। আচ্ছা মাশাআল্লাহ আপু, হ্যাঁ এটা বলেন দেখি। আচ্ছা, হামজা, নুন, আইন, মিম, তা, মাশাআল্লাহ, তারপরে? আইন, সদ, আলিফ, ইয়া, মাশাআল্লাহ। হা, আপু লাম। নিচে নুক্তা আছে। আচ্ছা, আমি উপরটা করছিলাম। আচ্ছা, জিম, আইন, লাম, নুন, হা, বা, ত। আচ্ছা মাশাআল্লাহ আপু, ঠিক আছে, জাযাকাল্লাহ। উম আচ্ছা, তো পড়া দেয়া হলো না কার পড়া? আচ্ছা, রুকাইয়া আপু আপনার ক্যামেরাটা অফ করতে হবে। আচ্ছা, নাদিয়া আপু পড়া দেয়া হয় নাই, আর বাকি সবারই নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো হচ্ছে আমরা যে পড়াগুলো পড়ছিলাম শব্দ থেকে হরফ নির্ণয় করা, এখান থেকে আমাদের আরেকটা অনুশীলন বাকি আছে, অনুশীলন নাম্বার 3। এখানে হচ্ছে আমরা বড় বড় কিছু ওয়ার্ড পাবো, সেখান থেকে আমাদের হরফগুলোকে নির্ণয় করতে হবে। তো আপনারাই বলবেন, ঠিক আছে? আপনারাই পড়বেন, ভুল হলে আমি ধরাই দিব। আচ্ছা, তো সবাই হচ্ছে এখন আনমিউট করে ফেলেন, দেখি পড়া শুরু করেন, বিসমিল্লাহ। সবাই বলেন। আচ্ছা, বাস 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 বাস, এটা লিখতে যেমন আলিফ করছেন, হ্যাঁ এটা আলিফ হবে কেন? লাম, হ্যাঁ লাম। নাম যুক্ত আচ্ছা, সবাই বলবেন যে বাস বাস, হ্যাঁ সবাই যখন বলবেন চেষ্টা করবেন যে একই সময় পড়তে, দেরি করে কেউ শুরু করবেন না। আবার হচ্ছে আমি শেষ করার আগে ঝট করে কেউ বলবেন না, একই সঙ্গে একই তালে পড়বেন, সবারটা বোঝা যাবে, এটা সহজ হবে আর কি। আচ্ছা, তাহলে এবার আমি একবার বলি, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। এবার আপনারা তো জানেন যে আলিফ আর হচ্ছে আলিফ আর হামজা, এই দুইটা হরফ তাড়াতাড়ি করে বলতে হয়, বাকি সবগুলো হরফ উচ্চারণ করার সময় একটু টেনে বলতে হয়, ঠিক আছে? বিষয়টা মাথায় রাখবেন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। সবাই বলেন তো। লাম, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। আচ্ছা, তারপরে ইয়া, নুন, ফা, আইন, নুন, মিম। আচ্ছা, শুরুতে হচ্ছে আপনারা একবার বলবেন, দেন হচ্ছে আমি একবার বলবো, আমারটা শুনে আরেকবার বলবেন। ইয়া, নুন, ফা, আইন, নুন, কাফ, মিম। বলেন এবার। ইয়া,
ইয়া ইয়া নুন হা আইন আইন মিম মিম ইম কাফ আচ্ছা মিম হ্যাঁ তারপরে ইয়া ইয়া সিন সিন তা ইয়া কফ নুন নুন আচ্ছা ইয়া সিন তা ইয়া কফ নুন ইয়া সিন সিন তা ইয়া কফ নুন আচ্ছা তারপরে মিম নুন ফা ওয়াও আচ্ছা নুন যখনই আমরা কোনো হরফ করব হরফের উচ্চারণ বা হরফের মাখরাজটা আমাদের মাথায় থাকতে হবে মিম নুন ফা কফ ওয়াও নুন মিম মিম নুন ফা ফা কফ ওয়াও নুন আচ্ছা ওয়াও উচ্চারণটা হচ্ছে আমরা কি বলছিলাম দুই ঠোঁট ফাঁকা রেখে ওয়াও ওয়াও বলেন তো সবাই ওয়াও ওয়াও আচ্ছা তো ওয়াও বলতে গিয়ে ভুল কোথায় হয় কেউ হচ্ছে ও বলে কেউ হচ্ছে ওয়া বলে কিন্তু উচ্চারণটা হবে ওয়াও 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 আচ্ছা ঠিক আছে তারপরে একটু দাঁড়ান আচ্ছা আপনারা যখন দেখবেন হয় যে না এখনো হ্যাঁ দাঁড়াও। একটু শুনেন আপনারা যখন দেখবেন যে একটা হরফের উপরে ছোট্ট করে হামজা আছে তখন শুধু হামজাটাই বলবেন নিচের হরফটা আর বলবেন না আচ্ছা এটা বলেন দেখি হামজা ওয়াও ওয়াও নুন আচ্ছা যার ওখানে আওয়াজ হবে সে হচ্ছে তখন একটু মিউট করে রাখবেন যেন বাকিদের ডিস্টার্ব না হয় তা হামজা সা র ওয়াও নুন ওয়াও তা র ওয়াও নুন লাম লাম নুন হা মিম নুন হা লাম নুন আচ্ছা তাহলে আমি আশা করি আপনাদের হচ্ছে আলিফ আর লামের মধ্যে প্যাচ লাগবে না মনে রাখবেন আলিফ মুক্ত হরফ লাম যুক্ত হরফ আলিফ পরেরটার সঙ্গে যুক্ত হয় না আর লাম সবসময় যুক্ত হয় লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম লাম নুন সিন লাম নুন মিম আচ্ছা তারপরে সিন ইয়া জিম নুন আলিফ আচ্ছা সিন ইয়া তা জিম নুন বা হা আলিফ 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 সিন ইয়া তা নুন বা আলিফ 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 আচ্ছা তারপরে ওয়াও ইয়া দাল ইয়া মিম মিম আচ্ছা তারপরে আচ্ছা এটা আমি আরেকবার বলতে হবে 1 মিনিট ওয়াও ইয়া হা দাল এই দেখেন দালটা দেখেন সবাই এই যে যদি লাম হয় তাই না আমাদের লাম গেছে কোথায় এখানে গেছে লাম হলে লামের যে মাথাটা লম্বা থাকে আর দাল হলে দালের মাথাটা ছোট থাকে দেখছেন সবাই জি আচ্ছা ঠিক আছে ওয়াও ইয়া হা দাল ইয়া কাফ মিম ওয়াও ইয়া দাল কাফ মিম আচ্ছা তারপরে নুন জিম আলিফ আলিফটা দ্রুত বলতে হবে আলিফ 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 এরকম হবে না আচ্ছা নুন জিম আইন লাম হা মিম আলিফ নুন জিম আইন লাম মিম আলিফ 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 হ্যাঁ আলিফ এরকম হবে না আলিফ আলিফ আচ্ছা তারপরে লাম
নুন আচ্ছা, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। লাম 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 আইন লাম আইন লাম নুন নুন ইয়া আচ্ছা, নুন হ্যাঁ 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 ঠিক আছে, তারপরে হ্যাঁ ওয়াও ওয়াও হামজা এটা মিম হচ্ছে একটু বলি আপনাদের হচ্ছে এই যে ওয়াও এর পরে যে হরফটা আছে লাম। আচ্ছা, মূলত আপনারা এরকম হরফ বহু জায়গায় পাবেন। এই লাম আর আলিফ দুটাকে একসাথে এভাবে লিখে, লাম আলিফ দুটাকে একসাথে এভাবে পেঁচায় লিখে, আরেকভাবেও লিখে, ওটা তখন আসলে দেখবেন হচ্ছে এটা হচ্ছে মূলত লাম আলিফ। কিন্তু যেহেতু উপরে হামজা আছে তাহলে এটা আমরা আলিফটা বলবো না, বলবো হচ্ছে লাম হামজা। ঠিক আছে, জি আবার বলেন। ওয়াও লাম হামজা মিম নুন ইয়া নুন হা মিম মিম ওয়াও লাম হামজা মিম নুন ইয়া নুন হা মিম। ওয়াও লাম আচ্ছা, তারপরে আলিফ ইয়া র নুন। ফা লাম আচ্ছা, তারপরে নুন হ্যাঁ ফা লাম ইয়া বা তা কাফ নুন। ফা লাম ইয়া বা কাফ নুন। আচ্ছা, এখানে আপনাদেরকে যে আমি প্রথমবার বলতে বলছি এটা হচ্ছে আপনারা হরফগুলো চিনছেন কিনা ঠিক মতো এটা বোঝার জন্য, আর আমি যে আবার পড়াই দিচ্ছি তারপরে এটা উদ্দেশ্য হচ্ছে উচ্চারণটা আপডেট করার জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরটা বলেন। হ্যাঁ আপু। আপু ওয়াও লাম আচ্ছা, মাঝখানে কেউ কিছু বলতে গেছিলেন যেটা না আপু বলছিলেন? হ্যাঁ আপু, আমি বলতে চাই আপু, এই যে আলিফ আর লামের মানে এমনি তো শুধু আলিফ চিনি, কিন্তু পড়ার মাঝখানে আলিফ আর লামের কি কোনো পার্থক্য আছে চিনলাম? জি আপু, পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে আলিফটা পরের হরফের সঙ্গে যুক্ত হয় না, লামটা পরের হরফের সঙ্গে যুক্ত হয়, এটাই পার্থক্য। আলিফ মুক্ত হরফ পরেরটার সঙ্গে যুক্ত হয় না, লাম যুক্ত হরফ পরেরটার সঙ্গে যুক্ত হয়। আপু কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা সবাই বলছে। ওয়াও লাম হামজা দদ লাম নুন হা মিম। ওয়াও ওয়াও হামজা না, ওয়াও এর পরে লাম আছে, এটা বলছিলাম মাত্রই বললাম। হ্যাঁ, ওয়াও লাম হামজা আচ্ছা, তারপরে ওয়াও লাম হামজা মিম র নুন হা মিম। ওয়াও লাম আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, সবাই মোটামুটি ভালোই করছেন। এখন হচ্ছে একটা নতুন কিছু বলবে, সেটা হচ্ছে দেখেন একত্রে দুইটি হরফ উপর নিচে আসলে উপরের হরফটি ধর্তব্য হবে। মানে যেমন আপনাদের এখানে গেছে, আমি যে একটু আগেই বললাম যে যদি একটা হরফের উপরে হামজা থাকে তাহলে হামজাটাই বলবেন, নিচের হরফটা বলবেন না। এরকম অনেকগুলো উদাহরণ অলরেডি গেছে, তো এটাই আর কি এখানে বলছে। যেমন এখানে সবগুলোর মধ্যে দেখবেন যে নিচে একটা হরফ উপরে ছোট্ট করে হামজা দিচ্ছে, তখন আমরা কি করব, যে উপরের হামজাটাকে ধরবো, নিচের হরফটা বাদ দিব। এটা আপনারা নিজেরাই বলতে পারবেন, দেখি বলেন তো। লাম হামজা মিম হামজা লাম হামজা
লাম হামজা লাম লাম হামজা নুন হামজা নুন নুন হামজা হামজা বা 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 হামজা হামজা সদ হামজা সদ হামজা আচ্ছা এবার একটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যে হামজা উচ্চারণটা, এক নাম্বার কথা হামজার মধ্যে টান হবে না, হামজা এরকম বলা যাবে। দুই নাম্বার কথা আপনারা হচ্ছে হামজা করতেছেন, মানে হাম বললে একটা জিমের মতো উচ্চারণ করতেছেন, উচ্চারণটা কিন্তু এরকম না, উচ্চারণটা হচ্ছে হামজা, মানে জায়ের মতো হবে, উচ্চারণটা শুনতে ভালো শোনায় না, হামজা বললে হবে হামজা। কি হবে? হামজা হামজা। হামজা বলবেন না, হামজা হামজা। হামজা 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 আচ্ছা এবার আপনারা বলেন তো যুক্ত হরফ মোট কয়টি? যুক্ত হরফ 22টি সবাই বলেন, সবাই যুক্ত হরফের সংখ্যা কয়টি? যুক্ত 22টি আচ্ছা হরফ 22টি 22টি, হ্যাঁ যুক্ত হরফ 22টি। এখন নিচে একটা শূন্য ছিল, সেটা হচ্ছে এই সবগুলো যুক্ত হরফকে তারা একসাথে যুক্ত করে লিখে দিছে। এটা খুব মজার একটা জিনিস, সবগুলো 22টা যুক্ত হরফকে পুরো একসঙ্গে লিখে দিছে। এটা হচ্ছে আপনারা শুরুতে একবার বলেন, তারপর আমি বলি। শুরু করেন দেখি, বিসমিল্লাহ। আচ্ছা এটা শিন হবে কেন? বাস বাস, এটা শিন হবে কেন? শিন যদি থাকে, শুনেন শুনেন কথাটা শুনেন, শিন যদি থাকে, শিনের এইদিকে তিনটা দাগ থাকবে। সিন, এই যে দেখেন দেখেন আমি একটু দেখে দেখাই, এটা সিন শিন দুইটার মধ্যে এরকম তিনটা দাগ থাকবে, একটা হরফের উপরে তিনটা দাগ, এটা হচ্ছে শিন। আর এখানে যেহেতু একটা হরফের উপরে একটা দাগ, এটা হচ্ছে সা। এই হচ্ছে পার্থক্য। জি আবার বলেন। লাম মিম আচ্ছা ঠিক আছে। বা তা সা নুন ইয়া জিম হা খ সিন শিন সদ দ ত দ আইন গইন বা কফ কাফ লাম মিম হা। আরেকবার বলেন দেখি সবাই। বা বা তা নুন জিম লাম মিম হা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ হচ্ছে হরকতের বিবরণ। হরকত মানে কি? হরকত মানে হচ্ছে, প্রথমে একটু হরকতটা দেখাই। হরকতের পরিচয়, এক জবর এক জবর এক পেশকে হরকত বলে। হরকতের এক জবর এক জের এক পেশকে হরকত বলে। একটু বলতে দেন, আমি বলছি কথা বললাম না, বাকিদের ডিসকাশন হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করতে হয়। জবর জের পেশ কাকে বলে খেয়াল করেন। এখানে ধরেন তিনটা আলিফ দেওয়া আছে, হ্যাঁ, এই যে আলিফের উপরে এরকম বাঁকা একটা চিহ্ন, এটাকে বলা হয় জবর। সবাইকেই বলতেছি, এই যে আলিফের উপরে একটা বাঁকা চিহ্ন, এটাকে বলা হয় জবর। আর আলিফের নিচে একটা বাঁকা চিহ্ন, এটাকে বলা হয় জের। আর আলিফের উপরে এরকম হচ্ছে কি বলে একটা পেঁচানো চিহ্ন, এটাকে বলা হয় পেশ। জবর জের পেশ, জবর জের পেশ। দেখেন তো সবাই জবর জের পেশ বুঝতেছেন কিনা? জবর জের পেশ এই সেম বাঁকা চিহ্নটা, সেম যে বাঁকা চিহ্নটা একটু ডান দিক থেকে উপরে, বাম দিক থেকে নিচে, এই বাঁকা চিহ্নটা যদি হরফের উপরে থাকে এটাকে বলা হয় জবর, যদি এটা হরফের নিচে থাকে বলা হয় জের। আর পেশটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে এরকম একটা পেঁচানো একটা চিহ্ন, এটাকে বলা হয় পেশ। সবাই একটু মানে নীরবে দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন, যারা পারেন তো পারেননি, বাকিরা। জবর জের পেশ, যাদের জন্য নতুন, বিশেষ করে তারা কি বুঝতে পারছেন বিষয়টা? জবর কাকে বলে? জবর হরফের উপরে এরকম বাঁকা চিহ্ন, হরফের নিচে বাঁকা চিহ্ন থাকলে এটাকে বলা হয় জের, হরফের উপরে পেঁচানো চিহ্ন থাকলে বলা হয় পেশ। জবর জের পেশ, জবর জের পেশ। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? অন্তত জবর জের পেশ কি জিনিস? কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন, কারো বুঝতে অসুবিধা হলে ঝট করে প্রশ্ন করে ফেলতে পারেন। আচ্ছা,
তো এখন এটা হচ্ছে অনেকটা বাংলা স্বরবর্ণের মতো আ ই উ এই হ্যাঁ এই আর কি। এই মাশাল্লাহ, এটা হচ্ছে বাংলা স্বরবর্ণের মতো আ ই উ। উচ্চারণটা হচ্ছে এরকম, জবরের উচ্চারণটা হয় আ, জেরেরটা হয় ই, আর হচ্ছে পেশেরটা হয় উ। বা সহজ কথায় বললে জবরের উচ্চারণ হচ্ছে আকার, জেরের উচ্চারণ হচ্ছে রসিকার, পেশের উচ্চারণ হচ্ছে রস্যুকার বা আকার ইকার উকার। সহজে সবাই খেয়াল করেন, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ ইকার, আর পেশের উচ্চারণ উকার। সবগুলো হরফের সাথে উচ্চারণ একই রকম হবে। আ ই উ বা বি বু তা তি তু সা সি, এরকম ভাবে ইয়া পর্যন্ত। এতটুকু সবাই বুঝতে পারছেন? জি জি কারো জি কোনো আপু কনফিউশন থাকলে জি কিন্তু আপু বলে ফেলেন। বুঝতে পারছি। কনফিউশন জি আপু নিয়ে বুঝতে সামনে, পারছি। সামনে গেলে সমস্যা। আচ্ছা, এবার এই যে যেমন ধরেন ইংলিশের লেটার হচ্ছে মোট 26, কিন্তু এই ইংলিশ লেটার গুলোকে সবগুলোকে একত্রে বলা হয় আলফাবেট। এমনই ভাবে মানে এই যে জবর জের পেশ, এই তিনটাকে একত্রে বলা হয় হরকত। তিনটাকে একত্রে কি বলে? হরকত হরকত বলে। জবর একটা হরকত, জের একটা হরকত, পেশ একটা হরকত। হরকতের পরিচয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কোথাও যদি আপনি কোথাও যদি আপনি দেখেন একটা জবর আসছে বা একটা জের আসছে বা একটা পেশ আসছে, এটাকে বলা হয় কি? হরকত। আচ্ছা, এতটুকু বুঝছেন হরকত কাকে বলে? জি জি আপু। আপু। আচ্ছা, এবার হচ্ছে হরকতটা কিভাবে পড়তে হয়। এটা হচ্ছে প্রথমে তো বললাম যে জবর হচ্ছে আকারের মতো, জের হচ্ছে ইকারের মতো, পেশ হচ্ছে উকারের মতো। প্লাস হিসেবে বলতেছে যে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। মানে আপনি যে আকার রস্যিকার রস্যকার বলবেন, এটা আপনি দেরি করতে পারবেন না। আ টানতে পারবেন না, ই টানতে পারবেন না, বা উ টানতে পারবেন না। যেমন হচ্ছে আমাদের বাংলা বর্ণের মধ্যে কিন্তু আপনার একটা আছে হচ্ছে রস্যিকার, একটা হচ্ছে দীর্ঘিকার, মানে হালকা একটু একটু দীর্ঘ হবে। তেমনি ভাবে আছে রস্যকার দীর্ঘকার। কিন্তু আমাদের যে হরফের যে হরকতের যে উচ্চারণ গুলো, এগুলো হচ্ছে ডিরেক্টলি রস্যিকার রস্যকার, কোনো টান টুন হবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, এবার এতটুকু যেহেতু বুঝছেন, এবার একটা সুন্দর জিনিস শিখবেন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আলিফ নিয়ে একটা কথা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বানান করি, ঠিক আছে? আফরোজা আপু একটু বানান করেন তো, কিভাবে বানান হবে এই তিনটা? আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, গুলো মিলায়ে আ ই উ। আচ্ছা, সবাই কি শুনতে পাইছেন? জি জি আপু। এবার এইখানে আমি যদি বলি, এখানে আমি বলবো বানানটা হয় নাই। কেন হয় নাই? এটাই নিচে আসতেছে পরিভাষা। আলিফে, খেয়াল করেন, আলিফে হরকত বা জজম হলে ওই আলিফকে হামজা বলে। আলিফে হরকত বা জজম হলে ওই আলিফকে হামজা বলে। হরকত মানে আমরা মাত্রই জানলাম, জবর জের পেশকে হরকত বলে। আর জজম মানে কি? জজমটা আমরা পরে জানবো, কিন্তু জাস্ট আমাদের এই পরিভাষাটা মনে রাখতে হবে। আলিফে হরকত বা জজম হলে ওই আলিফকে হামজা বলে। মানে এখন দেখেন, এই যে আলিফের মধ্যে হরকত আসছে, তাই না? এজন্য এখানে এটার আলিফ নেই, এটা হামজা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? হামজা হয়ে গেছে। হামজা হয়ে গেছে। কোন আপু যেন আমাকে শুরুতে প্রশ্ন করছিলেন মাখরাজ করার সময়, যে আপু মাখরাজের মধ্যে সব হরফই আছে, আলিফটা কেন নাই? তখন ওনাকে আমি বলছিলাম যে এই আলিফটা একটা সময় এটা হামজা হয়ে যায়, এই জন্য আলিফটা দেয়া হয় নাই। এই হচ্ছে মূল কাহিনী। এই আলিফটার মধ্যে যখনই আপনি কিছু লাগাবেন, তখন এটা হামজা হয়ে যায়, এটা আলিফ থাকে না। এজন্য এই আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই। আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই, যখনই উচ্চারণ হবে তখন এটা হামজা হয়ে যাবে। তবে কি বুঝতে পারছেন কথা? জি তাহলে জি আমরা কি তাহলে আমরা এটাকে আলিফ না বলে আমরা কি বলবো? হামজা জবর অবশ্যই আ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে এটা সরাসরি হামজা লিখে জবর জের পেশ দিলে যেরকম উচ্চারণ হবে, আর শুধু আলিফ লিখে জবর জের পেশ দিলে একই উচ্চারণ হবে, এবং হরফটা তখন মানে আলিফ থেকে পরিবর্তন হয় হামজা নাম হবে এটা। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে এখন খুব সহজ একটা পড়া, এটা হচ্ছে আমি পড়াই, আপনারা বাকিরা আস্তে আস্তে আমার সাথে পড়েন, ঠিক আছে? এটা হচ্ছে ওরকম ভাবে মাস্টার করানোর কোনো দরকার মনে করি না আমি। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন দেখেন, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দত জবর ত। আচ্ছা, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, আইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই দেখছেন হামজাটা দুইবার আসছে।
একটা হচ্ছে আলিফের মাধ্যমেও দিছে, আবার এখানে ছোট্ট হামজাও দিছে। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা, এবার আপনারা কিন্তু আরবি হরফ পড়তে গিয়ে দেখছেন কিছু হরফের উচ্চারণ হচ্ছে সোজা, যেমন শিন বসা। আবার কিছু হরফের উচ্চারণ হচ্ছে আপনার হচ্ছে মুখটা গোল করে বলতে হয়, যেমন সদ, গদ, হ্যাঁ, ত, দ, কফ, এগুলো গোল করে বলতে হয়। আর কোনটা আর হচ্ছে এই যে খ, মুখটা গোল করে বলতে হয়, র, মুখটা গোল করে বলতে হয়। তাই যেই হরফগুলো উচ্চারণের সময় মুখটা গোল হয়, ওগুলো জবর দিয়ে পড়ার সময়তেও আপনার মুখটা গোল করে বলতে হয়। যেমন খ জবর খা হবে না, খ হবে। র জবর রা হবে না, র হবে। তারপরে হচ্ছে সদ জবর সা হবে না, স হবে। দদ জবর দা হবে না, দ হবে। ত জবর ত, জ জবর জ। এমনই ভাবে গইন, গইনও যেহেতু মুখটা গোল করে উচ্চারণ হয়, এটা জবর দিয়ে পড়ার সময়ও গ হবে, গা হবে না, ঠিক আছে? কফ জবর ক, ওয়াও জবর ওয়া। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি আরবি জি হরফ তার আপু। মানে পড়ার আমরা সময় যখন যে ঠোঁট হরফগুলো ঠোঁট গোল করে আমরা জিহ্বাটা হচ্ছে গোল করে যে বর্ণগুলো আমরা পড়বো হরকত দিয়ে, তখন সেটা ওই রকমই থাকবে। যেমন আমরা র, র যাবার র হবে, খ, আচ্ছা, আপনি খ দেখো যাবার খ। শব্দটা হচ্ছে জবর, হ্যাঁ, মানে আপনারটা কেমন যেন জাবার হয়ে যায়, জবর হবে, শব্দটা হচ্ছে হ্যাঁ জবর। জবর, আচ্ছা, জবর। হ্যাঁ আপু, আপনি ধরতে পারছেন আপু বিষয়টা। আপু হ্যাঁ, আপু আমি বলছিলাম র জবর র যদি হয় তাহলে কি আমরা তো বলি র জবর রোয়া বলি, রোয়া না হয়ে কি র হবে রহিম নাকি রহিম? রোয়া না আপু, র, 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 রোয়া না, র, র, সদ জবর স, দদ জবর দ। না, আমরা অনেকেই এটা তো অনেকবার সুজানো হয়েছে, তারপর আবার বলি। যেমন অনেকে বলে কি রোয়া, তোয়া, জোয়া, হ্যাঁ, সোয়া, দোয়া, এগুলো বরাবরই আমি ভুল ধরে আসছি। উচ্চারণগুলো সোজা হবে, যদিও মুখটা গোল হবে কিন্তু উচ্চারণ সোজা হবে। র, স, দ, ত, জ, এরকম। আমি হচ্ছে নিয়মটা আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনেন। আরবি হরফের মধ্যে যে সকল হরফ উচ্চারণ করার সময় মুখটা গোল হয়, ঠোঁটটা গোল হয়, ওই হরফগুলোকে আপনি যখন জবর দিয়ে পড়বেন, ঠিক আছে, শুধু জবর, যখন আপনি জবর দিয়ে পড়বেন তখনও উচ্চারণটা সেম ওই গোলাকারই থাকবে, মানে আকার হয়ে যাবে না, ঠিক আছে? আমি আরেকবার বলি, হ্যালো এরকম আপু, হরফ আসসালামু কয়টা আলাইকুম। খেয়াল করেন। হ্যাঁ, হ্যালো আপু। জি আপু। আপু, আমার এখানে একটু সমস্যা হচ্ছে, আপনার কথা কিছুক্ষণ পর পর কি আসতেছে না, দেখতেছি যে আমি মানে এটা সম্পূর্ণ পড়া শুনতে পারতেছি না। এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে এরকম? না আপু, আমি ঠিক আছি। না না আপু, তো আমরা তো ঠিকভাবে আপু শুনতে তাহলে পাচ্ছি। এটা আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা। তাহলে আপু হইতে পারে আজকে আমার পাশে মানুষ আছে, তো আমি ইয়ারফোন লাগিয়েছি, যে মনে হয় ইয়ারফোনের হ্যাঁ, কারণে এটা হতে পারে হতে তাহলে। পারে। আপনি হচ্ছে এখন ক্লাসে, তারপরে যেগুলো যেগুলো আপনার কাছে অস্পষ্ট লাগবে আপনি হচ্ছে রেকর্ডটা দেখে নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে আপু। আচ্ছা, তো হচ্ছে তাহলে আরবিতে তাহলে এটা আমাদের আগে বের করতে হবে যে এরকম হরফ কোনটা কোনটা যেগুলো গোল করে উচ্চারণ হয়। দেখি আমরা, আপনারা গুনেন। খ, র, তারপর হচ্ছে সদ, দদ, ত, জ, গইন, ক, দেন হচ্ছে ওয়াও। মোট কয়টা হলো বলেন তো? খ, র 2, তারপরে সদ, দদ 4, জ, জ 6, গইন ছয়, একটা হচ্ছে কত? 7, 7, কফ হচ্ছে 8, ওয়াও হচ্ছে 9। তাহলে আরবিতে মোট 9টা হরফ এরকম যেগুলো উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়। তা আপনি এই হরফগুলিতে, ঠিক আছে, অন্য কোনো হরফ না কিন্তু, এই হরফগুলি আপনি যখন জবর দিয়ে পড়বেন তখনও উচ্চারণটা আপনার গোলই থাকবে, তখন আর মানে আকারের মতো উচ্চারণ হবে না, এটা গোল গোল থাকবে। তাহলে আপনারাই বলেন, খ জবর কি হবে? খ খ, কেউ যদি খা বলে শুদ্ধ হবে? না না, খ, আচ্ছা, র জবর র, র হবে, রোয়া হবে না, ঠিক আছে, রোয়া এরকম হবে না। এটা শুধু ওয়াওয়ের মধ্যে এরকম ওয়া, শুধুমাত্র ওয়াওয়ের মধ্যে উচ্চারণটা হচ্ছে ওয়া, এটা পুরোপুরি এরকম সোজা অ হয় না, ঠিক আছে, শুধুমাত্র আপু এইটা। তাহলে যে একজন আপু ওই যে যেটা বলছিলেন, তাহলে আমরা ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না। হ্যাঁ হ্যাঁ, রাহমানির রহিম, রাহমানির রাহিম বলবো না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রাহমানির রহিম এরকমও বলবো না, ঠিক আছে? উচ্চারণটা সোজা হবে র, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, ঠিক আছে আপু? রহমানির রহিম, এটা হচ্ছে রাহমানির রহিম হবে না, রহমানির রহিম এরকম হবে না। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে বলেন, র জবর কি হবে? র, র বলে শুদ্ধ হবে? এমনই ভাবে রুয়া না, বলে না। হবে, সুন্দর হবে না। আচ্ছা, ঠিক
আছে, তারপরে তারপরে বললাম সজ্জবর ক টান হবে না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। সজ্জবর 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 কি হবে? ঠিক আছে। তারপরে দজ্জবর জবর দ টান হবে না, টান হবে না, হরকতে টান হয় না। দজ্জবর জবর দ জবর দ দ। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে তজবর হবে না, টান হবে না, তজবর তজবর কি হবে? আচ্ছা তারপরে জজবর জ যেরকম উচ্চারণ কিন্তু একই থাকে, উচ্চারণ কিন্তু মোটা পাতলা হয় না, একই রকম থাকবে, জাস্ট মুখটাও গোল থাকবে। জবর না, হ্যাঁ আমরা পড়ছিলাম, মাথা শিখে আসছি, এখন ভুল করা যাবে না। জবর আচ্ছা গইন জবর 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 না, হ্যাঁ গইনটা যেভাবে বলতেছি না, গইন যেভাবে বলতেছি ওভাবে হবে। আচ্ছা ওকে, এবার হচ্ছে কফ জবর আচ্ছা ঠিক আছে। ওয়াও জবর কি হবে? ওয়াওয়ের মধ্যে ওয়াওটা যেরকম হবে ওয়াও জবর ওয়াও জবর আচ্ছা ওয়া না, হরফের নাম হচ্ছে ওয়াও। ওয়াওটা যখন জবর হয় তখন হবে ওয়া, ঠিক আছে? বাবুরা কান্না করে না ওয়া ওয়া, ওইরকম ওয়াও জবর ওয়াও জবর বাস, যেটা বুঝাইতে চাইছিলাম ওটা বুঝছেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো ইয়া জবর কি হবে? ঠিক আছে, ইয়াটা যেরকম জবর দিলে এরকম হবে, সেম টু সেম, ইয়া জবর ইয়া। আচ্ছা এইবার হচ্ছে এগুলো, এখানে কোনো প্যাচপুচ নাই, জেরার পেশের মতো কোনো প্যাচপুচ নাই। এর হচ্ছে কিসের মতো? বাংলা ইকারের মতো। কিসের মতো? আচ্ছা তাহলে এটা আমি পরে পরে যাই, ঠিক আছে? তারপর আপনাদেরকে জিজ্ঞেস করি। হামজা জের ই, বা জের ই, তা জের ই, তা জের সি। আচ্ছা আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে আমার পড়াটা ধরেন, নিচে আস্তে আস্তে পড়েন, সবাই শুনেন। জিম জের জি, বাকি আস্তে পড়েন। হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, শিন জের শি। হ্যাঁ দেখেন, খেয়াল করেন সদ জের সি। সদ যেরকম মোটা, এটা উচ্চারণটা মোটা হবে। সদ জের সি, সদ জের কি হবে? সি বললে সিনের মতো হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা হরফ উচ্চারণের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে। সদ জের সি, সদ জের সি, সদ জের সি, সদ জের কি হবে? সি। আচ্ছা এবার দত জের দি, সবাই বলেন দেখি। দত জের দি, দত জের দি, দুই মোটা হবে, দত জের দুই। আচ্ছা ঠিক আছে। তারপরে হ্যাঁ ত জের আই। আপনারা আমার সাথে সাথেই পড়েন, কিন্তু হচ্ছে নীরবে পড়েন। গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি। এবার ওয়াও জের হবে উই। এটা একটু প্যাচ লাগে সবার কাছে। ওয়াও জের উই, বলেন তো ওয়াও জের মনে রাখতে হবে, সবাই ভুলে যায়, প্যাচ লাগায়। ওয়াও আর ইয়ার মধ্যে দারুণ প্যাচ লাগায়। ওয়াও জের উই, ওয়াও জের সবাই ওয়াও জের ঠিক আছে? ওয়াও জের উই, ইংলিশে হচ্ছে ডাব্লিউ ই উই, উই, ওয়াও জের উই। আচ্ছা তারপরে হচ্ছে হাজের হামজা জের ই, হ্যাঁ হামজা জের ই, পাশ করে উচ্চারণ হবে হামজা জের ই। আচ্ছা এইবার হচ্ছে দেখেন
ইয়া ইয়াজেড শুনেন আগে শুনেন ইয়া জেড ই বলেন সবাই বলেন আচ্ছা ইয়া জেড শুনেন ইয়া জেড ই হবে না ই হবে ইয়ার মতো ই ইয়া ই প্রেসার দিয়ে ইয়া জেড ই বাংলা বানানটা একটু বলেন তো। ওটা বাংলা বানান নাই আপু অন্তস্থ যদি অস্বীকার দেন উচ্চারণ হবে ওরকম হবে ইয়া জেড ই হ্যাঁ ই আর আমি যদি ইংলিশে স্পেলিং করতে চাই তাহলে হচ্ছে আপনার ওয়াই হ্যাঁ ওয়াই আর যদি একটা ডাবল ই যোগ করেন তাহলে কি হবে ওরকম ই ইয়া জেড ই ইংলিশ আচ্ছা আমি হচ্ছে আপনাদের গ্রুপে বিশেষ করে এই ওয়াও আর হচ্ছে মানে যেগুলো কি বলে ওয়াও আর ইয়া এগুলো দিয়ে উচ্চারণগুলো পাঠাই দিব এগুলো সবার সমস্যা হয় আচ্ছা ইয়া জেড ই উচ্চারণ দাও দিও আচ্ছা কেউ কিছু বলছেন কি বলছেন দুইবার আপু যাটাও দিয়েন যাটাও দিব তাই আচ্ছা আমি একটা কাজ করবো শুনেন আমি প্রত্যেকটা হরফ আমি এভাবে করে দিব আমি তো বানান করব না বানান না করে আ ই উ বা বি বু এরকম করে সবগুলো হরফেরটা পাঠিয়ে দিব তাহলে আপনাদের বেশি সুবিধা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর এখন হচ্ছে পেশের উচ্চারণ কিসের মতো উকারের মতো কিসের মতো উকারের মতো আচ্ছা দেখেন হামজা পেশ উ তা পেশ বু তা পেশ সু তা পেশ সু ঠিক আছে সু হ্যাঁ জিম পেশ জু জু না জু হবে না জু শব্দ জিম পেশ জু ওকে তারপরে হা পেশ হু হা পেশ হু আচ্ছা তারপরে হ্যাঁ খ পেশ দাল পেশ দাল পেশ পেশ জাল পেশ সিন পেশ শিন পেশ ঝট পেশ ঝট পেশ মোটা করা হবে যে হরফগুলো মোটা উচ্চারণ মোটা হবে আচ্ছা তারপরে হচ্ছে ক পেশ ক পেশ আইন পেশ ডাকবেন আইন বলার সময় যেরকম গলায় চাপ লাগে এই হরকতগুলো বলার সময় গলায় চাপ লাগবে আইন পেশ আইন পেশ আইন পেশ কি হবে ঠিক আছে ফা পেশ ফু ফা পেশ ফু আচ্ছা কফ পেশ ফু কফ পেশ লাম পেশ ফু লাম পেশ নু মিম পেশ নুন পেশ নু আবার আসছে ওয়াও ওয়াও শুনেন আগে শুনেন চুপচাপ শুনেন আগে আমরা যেমন ইয়া এর মধ্যে জেড দিয়ে পড়ার সময় প্রেসার দিয়ে পড়ছি ই এই ওয়াও পেশ উ একই সেম প্রেসার ওয়াও পেশ উ ওয়াও পেশ কি হবে ওয়াও পেশ উ ওয়াও পেশ হ্যাঁ এটা হচ্ছে ইংলিশে যদি বলি শুনেন ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ডব্লিউ ডাবল ও ওয়াও পেশ এবার কি বলতে চাইছেন বলেন বলতেছি মানে এটা কোথায় পেশাটা পড়বে অপেশ এটা মানে মুখের কোথায় পেশা পড়বে মুখের কোনো নির্দিষ্ট জায়গায় না আপনি যে ওয়াও এর উচ্চারণটা করতেছেন না ওইখানে প্রেসার দিবেন ওয়াও এই ওয়াও এর উচ্চারণটাতে প্রেসার দিবেন আচ্ছা পরে হচ্ছে হা পেশ হু হামজা পেশ উ এবার হচ্ছে ইয়া পেশ ইউ যেমন হচ্ছে ইংলিশে একটা লেটার আছে না ইউ ওই হচ্ছে ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ কি হবে ইউ আচ্ছা বাস আজকের পরে এতটুকু থাকবে আচ্ছা ওয়াও দিয়ে হরকত গুলো বলি ওয়া উই ও আর ইয়া দিয়ে হচ্ছে ইয়া ই ইউ আমি তারপর সবগুলো হরফ দিয়ে আ ই উ বা বি বু এরকম পাঠিয়ে দিব এইভাবে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বলবো আজকে পড়া হচ্ছে কি পাঠালে ভালো হয় মানে যেগুলো আমাদের ভুল হয় এগুলো একটু আলাদাভাবে পাঠালে ভালো ছিল কি তাহলে এখন হচ্ছে এক একজনের এক এক জায়গায় ভুল হয় হ্যাঁ কারো জিমের সমস্যা কারো জায়ের সমস্যা আচ্ছা ঠিক আছে আমি ওইটাও করব
সবগুলো পাঠায় তারপরে হচ্ছে দেন হচ্ছে এই যে ওয়াও ইয়া এগুলো আলাদা করে দিয়ে দিব। আচ্ছা পাওয়ার ইয়াটা আলাদা করে দিব না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে নেক্সট এর পড়া থাকবে আপনার মাখরাজ সবগুলো রিভাইজ থাকবে। হ্যাঁ, মাখরাজ তো একসাথে ধরা হয় না সবগুলো, 1 থেকে 17। দেন হচ্ছে ওই যে অনুশীলন নাম্বার 3, ওখানে 3-4 লাইনের পড়া ছিল, আর হচ্ছে হরকত, এই হচ্ছে পড়া থাকবে। আচ্ছা, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।